আসসালামু আলাইকুম। ফুটবল প্রেমীদের জন্য খুব একটা কঠিন একটা রাত গেছে। কারণ এই রাতে যারা ইউরো রাউন্ড অফ 16 এর যে ২ টা ম্যাচ গেছে এ খেলা হয়েছে সেই ২ টা ম্যাচ যারা দেখেছেন তারা নিশ্চয়ই এনজয় করেছেন এবং সেই ম্যাচ সম্পর্কে বলতে গেলে যদি বলেন তাহলে সেই ম্যাচটা কিন্তু একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে শুধু মন চাইছে সাথে স্নায়ুচাপ তো ছিলই। উত্তেজনার পারদে সৃষ্ট এই ২ ম্যাচ তার মধ্যে একটা হচ্ছে ফ্রান্স এবং বেলজিয়াম। ফ্রান্স এবং বেলজিয়ামের ম্যাচে দেখা গেছে যে টোটাল 85 মিনিট পর্যন্ত দুই দলই গোলশূন্য ছিল। পরবর্তীতে 85 মিনিটের সময় আত্মঘাতী গোলে ফ্রান্স ১-০ তে এগিয়ে যায় এবং সেটাই জয়ের জন্য হয়ে যায় তাদের ম্যাচের সেই গোলটাই হয়ে যায় জয়ের একমাত্র উপার্জন। তো এই ম্যাচে যদি দেখেন তাহলে দেখবেন ফ্রান্স এবং বেলজিয়াম কতটা আক্রমণাত্মক এবং কি ধরনের খেলা খেলেছে। ফ্রান্স এবং বেলজিয়াম তারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সেখানে থাকে একটা উত্তেজনা। আমরা দেখেছি যে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যদি খেলা হয়, সেই খেলা কতটুকু উত্তেজনায় ভরা থাকে। যেমন আমাদের ভারত, পাকিস্তান, ভারত, ইন্ডিয়া বা শ্রীলঙ্কা বা বাংলাদেশ এইরকম যদি ম্যাচ হয় তাহলে দেখবেন সবসময় থাকে একটা উত্তেজনার মধ্যে। সেই উত্তেজনাটা ছিল ফ্রান্স এবং বেলজিয়ামের ম্যাচের মাঝে। ফ্রান্স এবং বেলজিয়াম মোট ৭৫ টা ম্যাচ খেলেছে। এর মধ্যে দেখবেন তার মধ্যে বেশিরভাগ ম্যাচে কিন্তু বেলজিয়ামই জিতেছে। সেখানে বেলজিয়ামের জয়ের হারটা বেশি হলেও রিসেন্টলি যে ৫ ম্যাচ খেলা হয়েছে সেই ৫ ম্যাচের রিসেন্টলি জয়ে কিন্তু ফ্রান্স এগিয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়নের ফ্রান্সে এই ম্যাচে ছিলেন কিন্তু ম্যাচে ফিরেছেন এমবাপ্পে। কিন্তু সেখানে কিন্তু গোলের দেখা পান নাই ফ্রান্সের কোনো স্ট্রাইকাররা। গোলটা হয়েছে আত্মঘাতী আর সেখানেই স্বপ্ন ভেঙেছে বেলজিয়ামেদের। বেলজিয়ামের সোনালী যুগ যেটা হচ্ছে সেই সোনালী যুগটা ইতিমধ্যে শেষের পথে এবং এটাই ছিল শেষ সুযোগ। সেখানে কিন্তু ব্যর্থ হয়েছে ডি ব্রুইনা। ডি ব্রুইনা এখানে আফসোস করতে পারেন, ডি ব্রুইনা, লুকাকুরা এখানে কষ্ট পেতে পারেন কিন্তু কিছুই করার নাই যেহেতু এটা ফুটবল। আত্মঘাতী গোলটাই তাদেরকে ডুবিয়ে দিয়েছে। অপরদিকে ইউরোর অন্যতম আরেকটা ফেভারিট গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। সেই ম্যাচটা হচ্ছে পর্তুগাল এবং স্লোভেনিয়া। পর্তুগালকে শেষ পর্যন্ত খাত দিয়েই ছেড়েছিল স্লোভেনিয়া। সেখানে দুর্দান্ত গোলকিপিং করেছেন তাদের গোলকিপার এবং সেই ম্যাচটাই মূলত গোলকিপারের কল্যাণেই এখন পর্তুগালের ম্যাচটা ১২০ মিনিট পর্যন্ত মাঠে গড়ায়। গোলশূন্য ড্র হওয়ার পর অতিরিক্ত সময় যায়। অতিরিক্ত সময়ের পরে টাই ব্রেকারে ম্যাচটা নির্ধারিত হয়। সেখানে স্লোভেনিয়ার গোলকিপার যতটা ম্যাচের মধ্যে যতটা পার্থক্য গড়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো টাইব্রেকার শট আটকে দিয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের মধ্যে কান্না করে দিয়েছিলেন। সেখান থেকে একসময় পর্তুগাল মনে হয়েছিল যে তাদের হয়তো ব্যাড লাক, কারণ রোনালদো যেখানে টাইব্রেকার শট মিস করেছেন, পেনাল্টি মিস করেছেন, সেখানে ম্যাচ হয়তো তাদের বিপক্ষে যেতে পারে। কিন্তু না, টাইব্রেকারে গিয়ে রোনালদোরা ঠিকই জয়লাভ করে আর সেখানেই তাদের হিরো হয়ে যান এই পর্তুগালের গোলকিপার। ৩ টা শট আটকিয়ে পর্তুগালকে জিতিয়ে মাঠ ছাড়ান। সেখানে রোনালদোর ইজ্জতটাও রাখেন। রোনালদো যদিও টাইব্রেকারে পরবর্তীতে গোল দিয়েছেন কিন্তু মূলত ম্যাচটা এত হাড্ডাহাড্ডি হবে সেটা কেউ ভাবে নাই। স্লোভানিয়ার যে টিম, সেই টিমের যারা প্লেয়ার রয়েছে পর্তুগালের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও তাদের গোলকিপার সেটা কিন্তু কখনোই মনে করিয়ে দেন নাই যে তারা পর্তুগালের চেয়ে ছোট দল। বালাক যে ধরনের পারফরম্যান্স করেছেন ম্যাচে সেই পারফরম্যান্সের কারণেই স্লোভানিয়া দুর্দান্তভাবে ম্যাচে কামব্যাক করতে পেরেছে এবং ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়েছে, যদিও টাইব্রেকারে তারা হেরেছে। তাই বলাই যায় যে ইউরোর এই ২ টা ম্যাচ কিন্তু অন্যতম এবং খুবই ইন্টারেস্টিং ম্যাচ ছিল এবং এই ২ টা ম্যাচ কিন্তু দেখার মতো ছিল। এখন দেখা যাক কোয়ার্টার ফাইনালে পর্তুগাল এবং ফ্রান্সের ম্যাচ, সেখানে কে জিতে, রোনালদো এমবাপ্পেদের লড়াইটা সেটা হবে আরো মজাদার, আরো ইন্টারেস্টিং আর সেটাই হতে পারে ইউরোর অন্যতম ম্যাচ। রোনালদো কি শেষ সময়ে এসে ফ্রান্সকে বধ করে যেতে পারবেন কি সেমিফাইনালে, নাকি এমবাপ্পেরা পর্তুগালকে হটিয়ে চলে যাবে সেমিফাইনালে, সেটা দেখা যাবে আগামী ম্যাচে। আশায় থাকুন, অপেক্ষায় থাকুন। ইউরোটা এখন দেখার মতোই হচ্ছে যেহেতু শক্তিশালী টিমগুলা থেকে যাচ্ছে এবং দুর্বল টিমগুলো সরে যাচ্ছে, সুতরাং ইউরোটা দেখার মতোই।